ইরানের প্রেসিডেন্টকে জীবিত অবস্থায় ধরতে বা গ্রেপ্তার করার জন্যে এই মুহূর্তে ইরানে অভিযান শুরু করলো আমেরিকা। এখন বাজে হলো, এখন যে চ্যানেলটায় দেখলাম বাংলাদেশে বাজে হলো এখন রাতের 1:55 সোমবার, হ্যাঁ পড়ে গেছে, সোমবার হয়ে গেছে এখন এপ্রিল মাসের 6 তারিখ। আরও 1 ঘন্টা আগে আমি আন্তর্জাতিক কয়েকটা চ্যানেলে দেখলাম যে ইরানের প্রেসিডেন্টকে এবং আরেকজন আছে, তার নামটা বলল কি, মোস্তফা খামিনি। তো মোস্তফা খামিনি গুরুতর আহত হইয়া উনি কোথাও আত্মগোপনে চিকিৎসা নিতেছে। তো এই দুইজনকে ধরতে আমেরিকার ব্ল্যাক হুড হেলিকপ্টার এবং যুদ্ধ বিমানের সমন্বয়ে একটা অভিযান পরিচালনা করতেছে আমেরিকা। আচ্ছা, তার আগে যে সুসংবাদটা দিয়ে দিই আপনাদেরকে, বা দুঃসংবাদ দিয়ে দিই, ইরাক আমেরিকার একটি যুদ্ধ বিমান F-15, সেই যুদ্ধ বিমানটা অবশ্য অনেক পুরানো যুদ্ধ বিমান, সেটা দিয়েই ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে গেছিল। তো ইরান সম্ভবত গুলি করে সেই F-15 জঙ্গি বিমানটিকে ভূপাতিত করেছিল, এটা আপনারা জানেন। তো সেইখানে 2 জন পাইলট ছিল। একজন পাইলট এই জঙ্গি বিমানটা পরিচালনা করত, আর আরেকজন ছিলেন পাইলট যিনি কর্নেল র্যাঙ্কের, ওনার নাম কর্নেল মিসাইল রোজারিও নাকি এই ধরনের নাম আর কি। তো যাই হোক, নামটা আমি সঠিক বলতে পারলাম না পুরা। তো কর্নেল পদমর্যাদার যিনি ছিলেন, উনি এই বোমা এগুলো অপারেট করত, 2 জন। আচ্ছা, তো সেই বিমানটি ইরানের আকাশে ভূপাতিত হওয়ার পরে আমেরিকা ব্যাপকভাবে অভিযান শুরু করে এই 2 জন পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধার করার জন্য। এটার একটা কারণ আছে। কারণ হলো যে যদি আমেরিকার এই 2 জন পাইলট জীবিত অবস্থায় ইরানের হাতে গ্রেপ্তার হয়ে যেত, তখন ইরান এই 2 জনকে জিম্মি করে মুক্তিপণ হিসেবে অনেক কিছু চেয়ে বসতে পারত আমেরিকার কাছ থেকে। এমনকি ইরান যদি বলতো যে তোমাদের এই 2 জনকে আমরা জীবিত ফেরত দিব, এর বিনিময়ে তোমাদের যুদ্ধ বন্ধ করতে হবে, আমেরিকা হামলা বন্ধ করতে হবে, ফিরে যেতে হবে, এই একটা চাইতে পারত। আবার আরও একটা তারা চাইছিল নাকি, শুনলাম চাইতো আর কি, যে ইসরায়েলের কারাগারে যে 10,000 ফিলিস্তিন বন্দী আছে, যুদ্ধবন্দী, তাদেরকে নিঃশর্ত ছেড়ে দিতে হবে। এরকম অনেক দর কষাকষি করতে পারত। তো যদি আমেরিকা না মানত, তাহলে আবার আমেরিকা নিজ দেশের চাপে পড়ে যেত। নিজ দেশের সেনাবাহিনী বা তাদের জনগণ বা পরিবার তারা চাপ দিত যে আমাদের সন্তানদের তুমি যেভাবে হোক ইরানের কাছ থেকে জীবিত উদ্ধার করে দাও। এটা দেশের একটা বড় চাপে পড়ে যেত। এ কারণে আমেরিকার মাথা নষ্ট হয়ে গেছিল। নষ্ট হয়ে যাওয়ার পরে তারা খুব ঝুঁকিপূর্ণ, পৃথিবীর ইতিহাসে খুব ঝুঁকিপূর্ণ একটা অভিযান পরিচালনা করে। তো ডোনাল্ড ট্রাম্প লিখছে
যে এই অভিযানটা সফল হওয়ার পরে লিখছে যেটা পৃথিবীর যুদ্ধের ইতিহাসে এটা একটা অন্যতম অভিযান হিসাবে এটা স্থান পেয়ে যাবে। কারণ ইরান একটা দেশ, যে দেশে যুদ্ধ চলতেছে এখন, সেই দেশের ভিতরে একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে আমেরিকার, সেখানে 2 জন পাইলট নিখোঁজ হয়ে গেছে। তাহলে সেই দেশের ভিতরে ঢুকিয়া তন্ন তন্ন করে খুঁজা সেই 2 জন পাইলটকে খুঁজে বের করা, এটা কত বড় ধরনের একটা কাজ, এটা আপনারা হয়তো বুঝতে পারছেন। যে যদি ইরানের হাতে সেই রকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকতো, তাহলে তো যে সমস্ত হেলিকপ্টারগুলা, যুদ্ধ বিমানগুলা ইরানের তাল্লাশি চালাইছে, একটাও ফিরে দিতে পারতো না। কারণ এই ব্ল্যাক হুড হেলিকপ্টারগুলো আর যুদ্ধ বিমানগুলো তারা কিন্তু একেবারে নিচে দিয়া, কারণ যেহেতু তাদের 2 জন পাইলট নিখোঁজ হয়ে গেছে মাটিতে, পাহাড় পর্বত নদী জঙ্গল ধানক্ষেত গ্রাম সব তন্ন তন্ন করে কিন্তু ওরা খুঁজছে এই হেলিকপ্টার দিয়ে। তাহলে এটা কত বড় রিস্কি যে 2 জনকে উদ্ধার করতে যাইয়া আরো 50 জন 100 জন মারা যাওয়া বা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিছু নাই, এটা আগেই ধ্বংস করে দিয়েছে। সামান্য টুকটাক কিছু আছে কিনা জানা যায় নাই, কিন্তু এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তো এই 2 জন পাইলটের মধ্যে একজন পাইলটকে কিন্তু তারা আগেই উদ্ধার করেছে, 2 দিন আগে উদ্ধার করে ফেলছে, বাকি থাকে একজন। আমেরিকা ঘোষণা দিচ্ছে যে তাদের 2 জন পাইলটের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে, আর এই একজনকে গ্রেপ্তার করার জন্য 48 ঘন্টা ধরে চরম একটা অভিযান চালাইছে, রিক্সি অভিযান। শেষ পর্যন্ত তাকে তারা উদ্ধার করে নিয়ে যায় এই অপারেশনের সমাপ্তি ঘোষণা করেছে। তাহলে এবার বুঝেন যে আমেরিকা তথ্য প্রযুক্তির দিক দিয়া তারা পৃথিবীর সেরা 1 নম্বর, আমেরিকা এবং ইসরায়েল দুটেই। যে একটা দেশের ভিতরে যাইয়া তাদের এর মধ্যে আবার ইরান কিন্তু $50,000 ঘোষণা করছিল যে কেউ যদি এই পাইলটকে খুঁজে দিতে পারে তাহলে $50,000 $50,000 সরি $50 লাখ তারা ঘোষণা করছিল। $50 লাখ দিবে একে যদি জীবিত কেউ ধরে দিতে পারে। এখন ইরানে যেখানে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, তাইলে পাইলটটা তো নিশ্চয়ই তার আশেপাশে প্যারাশুট দিয়ে নামছে। তাহলে ইরান যেহেতু সেই যুদ্ধ বিমানটা পাইছে, তাহলে কেন সেই পাইলটকে খুঁজে বের করতে পারলো না? এটাই হলো বড় কথা, যে খুঁজে বের করতে পারলো না কেন। শুনেন, আমেরিকা যেহেতু তাকে খোঁজার জন্য আবার শক্তিশালী বিমান বহর এবং হেলিকপ্টার, এটাকে বলে ব্ল্যাক হুড সার্চ অপারেশন সার্চ লাইট, হেলিকপ্টার নিয়ে তারা ওই জায়গাটায় ছেয়ে ফেলছে এবং খুঁজছে। এখন ইরানের তো যুদ্ধ বিমান ধ্বংস করার মতো কোন প্রযুক্তি তাদের হাতে আর নাই, সব ধ্বংস করে দিয়েছে। এই কারণে ইরানের সৈন্য ওই বিমানগুলোর টার্গেটের আশেপাশে যাইতে পারে নাই। যাইতে পারলে তো তারাই আগে এটাকে উদ্ধার করতে, ধরে ফেলতে পারত, বন্দি করতে পারত। কিন্তু ওই জায়গায় ওই স্পটে যাইতে গেলে ওই যে হেলিকপ্টার উপরে আর ওই যে যুদ্ধ বিমান,
এই যে দিয়ে গুলি করিয়া বা বোমা মেরিয়া আপনাকে উড়াই দিব। এই কারণে ইরানের আইআরজি সেনাবাহিনী দূরে ছিল, কিন্তু ওই উদ্ধার অভিযান যেখানে চলতেছিল সেখানে যাইতে পারে নাই, এবং পুরস্কারও ঘোষণা করেছিল $50 লাখ, যদি কোনো পাবলিক ধরে দিতে পারে তাহলে দেবে। কিন্তু ইরানের নিজস্ব বাহিনী ওই এলাকায় ঢুকতে পারে নাই আমেরিকার এই যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ভয়ে। আচ্ছা যাক, তাহলে কিভাবে ধরলো? পাইলটদের কাছে বিশেষ যে জিপিআরএস থাকে, সেইখান থেকে লোকেশন আমেরিকা ওরা পায়, সেখান থেকে লোকেশন পেয়ে যায়, তারা লোকেশন পেয়ে যায় যে এই জায়গাটাতে আছে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে পৃথিবীতে ইরান যে যুদ্ধ করবে আমেরিকার সাথে, আপনারা যে সবাই ফাল পাততেছেন, ইরানের পক্ষে ফাল পাততেছেন, তাহলে ইরান কিভাবে যুদ্ধ করবে আমেরিকার সাথে? যে তাদের দেশের ভিতরে 2 জন পাইলট যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হারাই গেছিল, তারা তন্ন তন্ন করে খুঁজা সেই 2 জনকেও নিয়ে গেছে না। আমি এখানে ইরানের বিপক্ষে না বা আমেরিকার পক্ষে না, আমাকে আপনারা ভুল বুঝেন। আমি করি বিশ্লেষণ। আমি যুদ্ধটাকে সামরিক শক্তি, যুদ্ধ কৌশল বা যুদ্ধের পরিণতি কি হইতে পারে, আমি সেটা বিশ্লেষণ করি। আমি ধরেন নিরপেক্ষ, আমি নিরপেক্ষ না, আমি আমেরিকার বিরুদ্ধে, ইরানের পক্ষে। দেখবেন সাম্রাজ্যবাদ বিরোধী আমেরিকার বিরুদ্ধে আমরা ইরানে হামলার পরে 2টা সমাবেশ করছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমি সভাপতি, আমরা দুইটা সমাবেশ করছি। যে এই যে আইজু দেখেন ফেসবুকে পোস্ট দিছি যে ইরানে আগ্রাসন বন্ধ করো। আমরা সাম্রাজ্যবাদ বিরোধী, পৃথিবীর স্বয়ং আমেরিকায় যে কমিউনিস্ট পার্টি আছে তারাও কিন্তু এই আমেরিকার বিরুদ্ধে, এই আগ্রাসনের আমরাও বিরুদ্ধে। আমি শুধু এটা বিশ্লেষণ করি, এবং আমি যেটা বিশ্লেষণ করি শেষে যে সেটাই হয়। ওসামা বিন লাদেনকে কিভাবে পাকিস্তানের ভিতর থেকে ধরে নিয়ে গেছিল দেখছিলেন? কয়েকদিন আগে ভেনিজুয়াল প্রেসিডেন্ট জেনারেল নরিয়াগাকে কিভাবে ধরে নিয়ে গেছে আপনারা দেখেছেন? এরও আগে না, জেনারেল নরিয়াগাকে ধরছিল পানামার প্রেসিডেন্টকে আরো অনেক আগে। আর এই যে মাদুরোকে ধরে নিয়ে গেছে কিছুদিন আগে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে। তো বাইরে তারা হলো তথ্য প্রযুক্তি, অস্ত্রপাতি অত্যন্ত আধুনিক। আমেরিকার কাছে যে বিমানগুলো আছে এটা পৃথিবীর কারো কাছেই তো নাই, পৃথিবীর কারো কাছে নাই। চীন, রাশিয়া এরা আমেরিকার সাথে যুদ্ধে বাধায়। পেঁয়াজ খাওয়া, গরু খাওয়া মুসলমান যারা, এরাই এই সমস্ত যুদ্ধ বাধাই দিয়ে ধ্বংস হয়ে যায়। এই যে মধ্যপ্রাচ্যের সব দেশগুলোর ধ্বংস করে দিচ্ছে না আমেরিকা। আমি প্রত্যেকটা যুদ্ধেই এরকমভাবে বিশ্লেষণ করছি যে এরা ধ্বংস হয়ে যাবে। তখন আমরা গালি দিচ্ছেন যে আমি আমেরিকার দালাল। আমি আমেরিকার দালাল না, এই যুদ্ধের পরিণতিটা কি হবে আমি সেটা বলে দিতে পারি। কারণ আপনার দেখতে হবে যে ইসরায়েল আমেরিকার সামরিক শক্তি কতটুকু তাদের, আর ইরানের সামরিক শক্তি কতটুকু। তারা যে শুধুমাত্র ইমানি জোরে এখন পর্যন্ত টিকে আছে এই তো বেশি। ইরানের 40% অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে। ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ সেন্টার, তারপরে তেলের খনি, বিল্ডিং, টেলিফোন, মানে অবকাঠামো 40% বোমা মেরে ইতিমধ্যে রাজধানীর মেন শহরগুলার এটি ধ্বংস করে দিচ্ছে তারা। আচ্ছা, তারপরে কি করছে? ওদের প্রেসিডেন্ট থেকে শুরু করিয়া, সর্বোচ্চ নেতা থেকে শুরু করিয়া, মন্ত্রী পরিষদ সব শেষ, দ্বিতীয় সারির সব শেষ। ওরা যারে নিয়োগ দিতেছে তারাই মারিয়ে ফেলতেছে। বছরের পর বছর, 10 বছর, 20 বছর যদি অস্ত্র হামলা চালাতে থাকে আমেরিকা, তাদের অস্ত্র ফুরাবে?
পৃথিবীর সব সেরা সেরা অস্ত্র কারখানা তাদের কাছে। তাহলে ইরান কিভাবে পারবে ভাই? একটা সময় দেখবেন ইরানের আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না। কারণ তো বুঝতেই পারতেছেন যেভাবে হামলা চলতেছে। এখন আবার যে অপারেশনটার কথা বলবো আপনাদেরকে, ইরানের দুইজনকে ধর্মীয় নেতা, উনি আহত হয়ে কোন হাসপাতালে চিকিৎসারত আছে এটা মনে হয় খবর চলে গেছে তাদের কাছে, ওনাকে ধরার জন্যে আর প্রেসিডেন্টকে, এই দুইজনকে জীবিত ধরার জন্যে আজকে ওই পাইলটকে যেভাবে উদ্ধার করছে সেই রকম অভিযান এখন ইরানে চলছে। হয়তোবা আপনি খবর পাবেন 24 ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে, বা কালকে বা পরশু যে দুজনকে ধরে নিয়ে গেছে। কেন হলো? বিমান বিধ্বংসী কামান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কোনো কিছু অবশিষ্ট নাই ইরানের। কাজে তারা তাদের বিমান দিয়া, দেখেন না, তাদের দেশে ঘুরে ঘুরে পাইলটের খুঁজে নিয়ে গেল, এরা কিছু করতে পারলো না একটা বিমানের গুলি করে। এখন আবার ঢুকছে ঝাঁকে ঝাঁকে বিমান, ঢুকে খুঁজতেছে প্রেসিডেন্টরে আর ওই যে যিনি ধর্মীয় নেতা, যে মোস্তফা খামেনি, এই দুজনকে ধরে নিয়ে যাবে, কিছুই করতে পারবে না। আর দুজনকে তো নিবেই যেভাবে খুঁজতেছে। আর ভবিষ্যৎ বলে দিই, যুদ্ধের আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না। মেনগুলো মারা যাবে সব। ওই যে যোদ্ধাগুলো আছে, এই বোমের ঠেলায় ইরানি যে সেনাবাহিনী আছে বেশিরভাগ মারা যাবে। আর ইরাক যুদ্ধে তো ইরাকের 6 লাখ সৈন্য মারা গেছিল, সব মাটির নিচে চাপা পড়ে মারা গেছিল। ইরাকের 63% নারী বিধবা হয়ে গেছিল। এখানেও ওরকমই হবে। আইআরজিসি সেনাবাহিনীর সিংহভাগ মারা যাবে আর বাকিটি পালিয়ে যাবে। আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না। তখন এই অল্প টাইমের মধ্যে দেখবেন আবার মাসখানেক বা 15 দিনের মধ্যে, 1 মাস লাগতে পারে, 1 মাসের মধ্যে এখানে একটা নতুন সরকার আসবে। যে সরকারটা আমেরিকান লোক না, ইরানেরই লোক, কিন্তু লোক হলো ইরানেরই, কিন্তু ওই যে রেজিম চেঞ্জ করবে, খামেনির সরকার পরিবর্তন করবে, তারা পরিবর্তন করে দিয়ে যাবে। এবং যে সরকার থাকবে সে সরকার হবে আমেরিকার হাতের পুতুল, যা বলবে তাই। তারা পারমাণবিক বোমা বানাবে না, এমনকি তারা আমেরিকান ঘাঁটি রাখবে এখানে। আর সব মধ্যপ্রাচ্যের দেশ যেভাবে ঘাঁটি দিচ্ছে আমেরিকাকে, মিলে জুলে চলতেছে, এরাও ঘাঁটি দিবে। মাঝখান থেকে ইরানটা ধ্বংস হয়ে গেল, হাজার হাজার কোটি বিলিয়ন ডলার মালার সব নষ্ট হয়ে গেল, কত মারা গেল খামখেয়ালির কারণে। কারণ খামেনি ছিল একটা মাদারচোদ, ধর্মান্ধ, জঙ্গি, শালার বেটা শালা। 39 বছর শাসন করছে, আপনারা তো জানেন না। সে নিজের দেশে লাখ লাখ মানুষকে হত্যা করছে, জঙ্গি খামেনি। আমরা শুনতে পাবো যে কালকের মধ্যে হয়তো ইরানের প্রেসিডেন্ট এবং ওই যে ধর্মীয় নেতা এখন যে আছে, এই দুইটাকে ধরে নিয়ে গেছে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়া সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। আর আমি যেটা বিশ্লেষণ করতেছি এটাই হবে, এটা বিশ্লেষণ, এটা কারো পক্ষ নিয়ে না।